হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর হাই মাদ্রাসার টেস্ট পেপারের 2024-এর পেজ 170 ম্যাথামেটিক্সের যে সমস্ত শর্ট কোশ্চিন সে সমস্ত কোশ্চিনগুলো নিয়ে আমি আজকে এই ভিডিওয়ে আলোচনা করব। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলবো, যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, কারণ এর পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। আর তোমাদের অ্যাটলিস্ট বলি যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে, বিশেষ করে ম্যাথের ক্লাসটা বলবো, কারণ ম্যাথটা অনেক জায়গায় তোমাদের বোঝানোর ব্যাপার আছে। তাহলে শুরু করা যাক। তাহলে 170 পেজের যে কোশ্চেনগুলো আছে, ফার্স্ট যেটা হচ্ছে এমসিকিউ, সঠিক উত্তরটি নির্বাচন করো। তার মধ্যে ফার্স্ট যে কোশ্চেন ছিল, 1 নম্বর কোশ্চেনটা আমি লিখিনি, বাকি সব কোশ্চেন খাতায় লেখা আছে। শুধুমাত্র 1 নম্বর কোশ্চেন আমি জাস্ট তোমরা টেস্ট পেপার থেকে দেখে নেবে এবং তার সঙ্গে আমি মুখে মুখে বলার চেষ্টা করছি। কোশ্চেনটা ছিল এরকম যে আসল এবং সমৃদ্ধি মূলের অনুপাত দেওয়া আছে। আসল এবং সমৃদ্ধি মূলের অনুপাত দেওয়া ছিল 25:28। তাহলে এখান থেকে সুদের হারটা বের করতে বলেছে। তো কোনো অঙ্কে যদি কোনো দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে, তাহলে সেটাকে আমরা ধরে নিতে পারি। কীরকম ধরে নিতে পারি? যে ধরে নিব যে আসল এবং সমৃদ্ধি মূলের অনুপাত দেওয়া আছে, তার জন্য আসলটা আমরা ধরে নিলাম যে 25x টাকা, আসলটা ধরে নিলাম 25x টাকা এবং সমৃদ্ধি মূলটা ধরে নিলাম 28x টাকা। তাহলে আসল এবং সমৃদ্ধি মূল যদি আমার জানা থাকে তাহলে আমরা সুদ বের করতে পারবো। ঠিক আছে, আসল এবং সমৃদ্ধি মূল যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সুদটা খুব সহজে বের করতে পারবো। তাহলে সুদ সমান আমরা জানি যে সমৃদ্ধি মূল মাইনাস আসল। তাহলে সমৃদ্ধি মূল থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই তাহলে সুদ পেয়ে যাব। তাহলে সুদ সমান কী পেলাম? 28x মাইনাস 25x, আর বিয়োগ করলে আমরা কত পাবো? 3x টাকা। আর আমরা এবার সুদের হার বের করতে পারবো। আমরা অর্থাৎ সুদ ফর্মুলা কি জানি? যে I=PTR/100। তাহলে সেখান থেকে যদি আর এর মানটা আমরা বের করতে যাই সুদের হার, তাহলে ফর্মুলা পাবো আমরা যে যদি আমরা এখান থেকে তোমার আর যদি বের করতে যাই তাহলে ফর্মুলা পাবো I × 100/PT। আর এখানে টি এর মান হচ্ছে 1, আই এর মান আমরা কত পেলাম? 3x টাকা, আর 100 তো ফর্মুলার। ঠিক আছে, বাই পি কত পেয়েছি? 25x। তো সেই অনুযায়ী ফর্মুলায় বসিয়েছি কী বলতো? সুদের হার সমান 3x মানে সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু সময়। তাহলে কাটাকাটি করে দেখবে আমরা পাবো 12%। তাহলে আমার 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার কোনটা হবে বলো তো? অপশন ডি, 12% অ্যান্সার হবে। আশা করছি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চেনে আসি 2 নম্বর। কী বলা আছে? যে ax² প্লাস bx প্লাস c = 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ শূন্য হবে যখন অপশনগুলো ছিল a = 0, b = 0, c = 0। তো অ্যান্সার হবে c = 0। কীভাবে? ধরো c সমান যে 0 নিই আমরা, যে কোনো একটা বীজ শূন্য হচ্ছে কিনা সেটা দেখে নেব। যদি c এর মানটা যদি আমরা 0 নিই তাহলে কী পাই? যে ax² প্লাস bx = 0, ax² প্লাস bx = 0। তাহলে এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে কী পাবো? তাহলে ax প্লাস b = 0। তাহলে আমরা কি জানি? হয় x = 0 অথবা b = 0। তাহলে দেখো একটা বীজ কী পাচ্ছি আমরা? x = 0 পাচ্ছি না? ওটাই বলছে যে ax² প্লাস bx প্লাস c = 0 দ্বিঘাত সমীকরণে একটা বীজ যদি শূন্য হয় তাহলে এখানে আমরা c এর মানটা 0 হবে, মাস্ট। তারপরে 3 নম্বর কোশ্চেনে কী আছে? 3 নম্বর কোশ্চেনে বলা আছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি এবং 2 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত যখন অন্তঃস্পর্শ করছে বলতে ছবিটা যদি আমি আঁকতে যাই তাহলে ছবিটা হবে এই টাইপের, যে এটা একটা বৃত্ত আঁকলাম এবং আরেকটা বৃত্ত আঁকবো যেটা অন্তর্বৃত্তকে স্পর্শ করছে। আমি ছবিটা ঠিকঠাক হচ্ছে না, কিন্তু ছবিটা এরকমই হবে। তাহলে এখান থেকে এইটুকুর একটা দূরত্ব পাবো, এখান থেকে এটা পাবো, আবার এখান থেকে এইটুকুটা পাবো। তাহলে এই যে দূরত্বটা, কেন্দ্রদ্বয়ের দূরত্বটা কত হবে সেটা আমরা যদি সিম্পল কোশ্চেনভাবে মনে রাখবে, এত কিছু মনে না রাখলে হবে। জাস্ট মনে রাখবে যে দুটা বৃত্তের ব্যাসার্ধ যদি দেওয়া থাকে এবং বৃত্ত যদি অন্তঃস্পর্শ করে তাহলে তাদের ফর্মুলা হবে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে বড় মানটা থেকে আমরা ছোট মানটা বিয়োগ করে নেব। অর্থাৎ 3.5 থেকে 2 বিয়োগ করলে আমরা কী পাচ্ছি? 1.5 সেমি। তাহলে আমার এটা অ্যান্সার কী হবে বলো তো? অ্যান্সার সি নম্বর, 1.5 সেমি অ্যান্সার হবে। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে 4 নম্বর কোশ্চেন দেখো।
4 নম্বর কোশ্চেনে ছিল যে যদি x সমান এক্স সাইন থিটা সমান √3 এবং এক্স কস থিটা সমান 1 হয় তাহলে থিটার মান কত হবে সেটা মান বের করতে বলেছে। প্রথমে কী দেওয়া ছিল এক্স সাইন থিটা ইজিক্যাল টু √3, এক্স সাইন থিটা ইজিক্যাল √3, তাহলে সমাধান অনুযায়ী আমরা এক্সের মান কী করতে পারবো, যেহেতু এক্সের সঙ্গে সাইন থিটা গুণ আকারে আছে তাহলে এক্স সমান কী পাবো √3/sin থিটা, তাহলে এক্সের মান পেলাম এখান থেকে। আবার এক্স কস থিটা ইজিক্যাল টু 1 দেওয়া আছে, সেখান থেকে এক্সের মান পেলাম। দেখো তো এখানেও এক্সের মান এখানেও এক্সের মান, কি দুটো মানটা কী তাহলে সমান। তাহলে আমরা শর্তানুসারে যদি করতে যাই বা এখন লিখে কী করবো যে √3/sin থিটা ইজিক্যাল টু 1/cos থিটা। ওকে, তাহলে এটুকু পেলাম যে √3/sin থিটা ইজিক্যাল টু 1/cos থিটা। এটাকে যদি ক্যালকুলেশন করতে যাই যে আমরা কি করলাম যে সাইন থিটা বাই কস থিটা করলাম, তাহলে কী পাবো ইজিক্যাল টু √3 পাবো। কারণ দেখো এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করতে যাই তাহলে কী পাবো √3 এর সঙ্গে কী গুণ আকারে আছে কস থিটা, আর 1-এর সঙ্গে কী গুণ আছে সাইন থিটা। তাহলে দেখো তো এখানে যদি আমরা করেছি কি সাইন থিটা বাই কস থিটা ইজিক্যাল টু √3, আর √3/1 লিখতে পারো, নিচে কিছু নেই মানে 1। তাহলে এবার দেখো তো কোনাকুনি গুণ করলে কী পাবো সাইনাস থিটার সঙ্গে 1 গুণলে কী পাবো সাইন থিটা, আর কস থিটার সঙ্গে √3 গুণ করলে কী পাবো √3 cos থিটা। তাহলে তো এই টার্মটা সমান। তাহলে এবার দেখো সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা সমান কী জানি আমরা ট্যান থিটা, আর ইজিক্যাল √3 আছে, ট্যান থিটা বা ট্যান থিটা থাকলো, আর √3 মান আমরা জানি ট্যান 60 ডিগ্রি, তাহলে দুই সাইডে ট্যান কেটে যায়, তাহলে থিটার মান কত পেলাম 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে অপশান ডি 60। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আমরা নেক্সট কোশ্চেনে আসি। 5 নম্বর কোশ্চেনটা কী আছে যে একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের আয়তনের ড্যাশ। অর্থাৎ একটা শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা সেটা দেওয়া মানে যখন একটা শঙ্কু বর্তমান বা আগের যে শঙ্কুটা তার দৈর্ঘ্য ব্যাসার্ধ তার আয়তন বের করব, এবং পরের যে শঙ্কুর দৈর্ঘ্য বলে দিয়েছে দ্বিগুণ, উচ্চতা বলে দিয়েছে কি দ্বিগুণ, তাহলে শঙ্কুটির আয়তন পূর্ব আয়তনের কী হবে সেটা বের করতে বলেছে। তো আমরা প্রথমে ধরে নিলাম যে প্রথম শঙ্কুটির ভূমি ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে কি r একক এবং উচ্চতা হচ্ছে h একক। ধরে নিলাম যে প্রথম শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে r একক এবং উচ্চতা হচ্ছে h একক। তাহলে শঙ্কুর আয়তন আমরা ফর্মুলা কী জানি, শঙ্কুর আয়তনের ফর্মুলা জানি আমরা 1/3πr² ঘন একক। যদি ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r এবং উচ্চতা যদি জানা থাকে তাহলে আমরা আয়তন লিখতে পারবো সেটা হচ্ছে 1/3πr² ঘন একক। আশা করছি বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমরা কি পেলাম প্রথম ফার্স্ট শঙ্কুর আয়তন। এবার বলছে যে ব্যাসার্ধ এবং উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তখন ব্যাসার্ধ কী হবে, যদি ব্যাসার্ধ উচ্চতা যদি দ্বিগুণ করি, একটা শঙ্কুর ভূমি ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা দ্বিগুণ করি তাহলে কী হবে ব্যাসার্ধ কী হয়ে যাবে 2r, যেহেতু দ্বিগুণ বলেছে তাহলে উচ্চতা কী হয়ে যাবে 2h হয়ে যাবে। তখন আয়তন কী পাবো, ফর্মুলা হচ্ছে আমাদের কি 1/3πr², তাহলে 1/3 থাকলো পাই থাকলো r², আর এখানে r এর মান আমরা কত পেয়েছি 2r, তো 2r তার স্কোয়ার ইন্টু h, আর এখানে h এর মান হচ্ছে 2h, তো 2h করেছি। এবার এটাকে ক্যালকুলেশন করেছি কীরকম দেখো 1/3 ইন্টু পাই 2r² মানে কি 4r², তাহলে 4 পাচ্ছি, আর এখানে 2 অলরেডি গুণ আছে, তাহলে এই 2 আর এখানকার 4 গুণ করে কত পাবো 8, তাহলে 8 বসালাম, আর নিচে 3 আছে 3 থাকলো, তাহলে 8/3πr²। এবার দেখো তো এই সমীকরণটাকে আমি সাজাতে পারবো 8 ইন্টু 1/3πr²। এবার দেখো তো এই যে 1/3πr², এটা দেখো তো আমাদের প্রথম শঙ্কুর আয়তনের সমান না, তাহলে প্রথম শঙ্কুর আয়তনটা পূর্বের আয়তনে কত গুণ হচ্ছে 8 গুণ, তাহলে এই অ্যান্সারটা হবে অপশন ডি 8 গুণ হবে। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে 6 নম্বর কোশ্চেন এবং এমসিকিউ লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনটা করার আগে তোমাদের বলবো যদি চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, এবং লাস্ট বলি তোমাদের ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে, কারণ অঙ্ক বোঝার মধ্যে আছে, অনেক অঙ্ক বুঝতে হবে। তারপরে দেখো একটা কোশ্চেন আছে যে একটা সিরিজ দেওয়া আছে, একটা সারি বরাবর নম্বর দেওয়া আছে, সেই সংখ্যাগুলির মধ্যমা বের করতে বলেছে। দেখো তোমাদের পরীক্ষায় কিন্তু এই টাইপের কোশ্চেন একটা আসবে, এই টাইপের অথবা সংখ্যাগুরু মান বের করার জন্য। তো মধ্যমাটা কীভাবে বের করবো তার জন্য তোমরা একটু শিখে নাও, ঠিক আছে।
তো ফার্স্ট কি করব, ফার্স্ট করব আমরা যে সংখ্যাটা দেওয়া থাকবে, যে সিরিজগুলো দেওয়া থাকবে, যে সিরিজটা দেওয়া থাকবে সেটাকে আমরা ঊর্ধ্বক্রমে সাজাবো। ঊর্ধ্বক্রম বলতে যে ছোট থেকে বড় আকারে সাজাবো, সে সংখ্যাগুলো সেম থাক। ধরো এখানে 2 আছে, এখানে 2 আছে, অনেকে ভাববে যে 2 লিখলাম তো আবার কেন 2 লিখবো, না, যেটা ছোট আছে পরপর সেই সংখ্যাগুলো আমরা লিখে দেবো। তো এই সংখ্যাগুলোর মধ্যে দেখো সবথেকে ছোট হচ্ছে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 6, তারপরে 8, তারপরে 9। যে সংখ্যা বারবার দেওয়া সেটা বারবার লিখেছি, সিম্পল জিনিস। তাহলে সেই সংখ্যাটিকে, তথ্যটিকে আমরা কী করলাম, ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিলাম। এবার দেখব এন। এখানে এন বলতে কি বলতো, এন বলতে বোঝাচ্ছে এখানে যে কতগুলো সংখ্যা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে কটা সংখ্যা আছে, 9টা সংখ্যা আছে এখানে। তাহলে এখানে এন এর মান কত, 9। এবার দেখো তো 9 একটা যুগ্ম সংখ্যা না অযুগ্ম সংখ্যা? যেহেতু 9 একটা অযুগ্ম, তার জন্য তার মধ্যমার ফর্মুলা হবে n+1/2। তাহলে মধ্যমার ফর্মুলা হবে n+1/2। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে অতএব মধ্যমা সমান সমান কী হবে, n+1/2 তম পদ। n+1/2 না, n+1/2 তম পদ। তাহলে মানে এখানে কী করলাম, তাহলে n এর মান কত, 9, তো 9 বসালাম, +1/2। তাহলে কী পেলাম, n+1/2। তাহলে কী পাচ্ছি, এটা তম পদ। যে এখানকার সারিগুলোর মধ্যে কোন তম পদটা হচ্ছে, তাহলে কী পাচ্ছি, কাটাকাটি করে আমরা পাচ্ছি কত, 5তম পদ। তাহলে এখানে কী পেলাম, 5তম পদ। তাহলে এই 5 অ্যান্সার না কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই যে সিরিজটা দেওয়া আছে সেই সিরিজটা গুণে দেখব 5 নম্বরে কী সংখ্যা আছে। তাহলে এটা 1, 2, 3, 4, 5, এই যে 5 নম্বরে আছে 5, তার জন্য এর মধ্যমাটা কী হবে বলো তো, 5 হবে। তাহলে অ্যান্সার হবে ডি, 5 নম্বর। তাহলে এমসিকিউ তোমাদের আশা করছি বুঝতে অসুবিধা হয়নি। তারপরে আসি শূন্যস্থানে। শূন্যস্থানে কী আছে, যে ফার্স্ট যে কোশ্চিন আছে সেটা হচ্ছে যে একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা, প্রতি বছর মেশিনটির দাম 2%, কী বলছে এটা একটু মাথায় রাখবে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে হ্রাস বলেছে, এবং 2n বছর পর মেশিনটির মূল্য কত হবে। যদি কোনো মেশিনের বর্তমান মূল্য দেওয়া থাকবে, ধরো বর্তমান মূল্য p, সুদের মেশিনটির দাম হ্রাস দেওয়া আছে, তাহলে তার ফর্মুলা হয় কি বলতো, যে p × 1 - r/100⁴n, এটা হচ্ছে ফর্মুলা। কিন্তু এখানে দেখো পি এর জায়গায় কী দেওয়া আছে, 2p দেওয়া আছে, আর এর জায়গায় কী দেওয়া আছে, 2r দেওয়া আছে, আর এন এর জায়গায় কত দেওয়া আছে, 2n দেওয়া আছে। তাহলে মেশিনটির মূল্য কত হবে, 2n বছর পর মেশিনটির মূল্য হবে যে 2p × 1 - 2r/100⁴2n টাকা। তো 2p 1 - এবার এখানে আমরা কাটাকাটি করলাম, 2 দিয়ে ভাগ করলে 100কে 50 পাবো। তাহলে আমার অ্যান্সার হবে এটা। তারপরে কোশ্চিন দেখো, √3 - 5 এর অনুবন্ধীকরণ। অনুবন্ধীকরণ হবে যে -√3 - 5। তারপরে কোশ্চিন আছে যে দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ তার একই পাশের অপর দুটি বিন্দুতে সমান সম্মুখকোণ উৎপন্ন করলে বিন্দু চারটিকে ড্যাশ বলে। এটা অ্যান্সার হবে সমবৃত্তস্থ বলে। তাহলে দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ তার একই পাশে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখকোণ উৎপন্ন করলে সেই বিন্দু চারটিকে আমরা কী বলবো, সমবৃত্তস্থ বলবো। তারপরে 4 নম্বর কোশ্চিন। 4 নম্বর কোশ্চিন কী দেওয়া আছে, যে থিটা এবং ফাই পরস্পর পূরক কোণ হলে সাইন থিটা সমান কী হবে। সাইন থিটা সমান অ্যান্সার হবে কস ফাই। এটা কিভাবে আসলো সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। তার আগে জানতে হবে আমাকে যে পূরক কোণ মানে কি। পূরক কোণ মানে হচ্ছে দুটা কোণের সমষ্টি অর্থাৎ যোগফল। তাহলে পাই আর ফাই যদি পরস্পর পূরক কোণ হয় তাহলে আমরা কী লিখতে পারবো, যে থিটা প্লাস ফাই = 90 ডিগ্রি। এটি তো, যদি দুটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা পরস্পর পূরক কোণ। তাহলে যেহেতু বলে দিয়েছে যে থিটা আর ফাই পরস্পর পূরক কোণ, তাহলে আমরা লিখতে পারবো থিটা প্লাস ফাই = 90 ডিগ্রি। এবার আমাকে বের করতে বলেছে কি, থিটার মান। তাহলে এখান থেকে যদি আমরা বের করে নিচ্ছি বা দিয়ে যে থিটা = কী পাবো বলো তো, থিটা = পাবো 90 - ফাই। 90 - ফাই, এখান থেকে বের করলাম থিটার মানটা। তাহলে এবার দেখো যেহেতু সাইন থিটার মান বের করতে বলেছে, তো উভয় পক্ষে সাইন দিয়ে আমরা গুণ করে নিচ্ছি। তাহলে সাইন থিটা, তাহলে এখানে আমরা পাচ্ছি, আমরা কী পেলাম, যে থিটা = 90 - ফাই। তাহলে সাইন নিলে কী পাবো, তাহলে সাইন থিটা = সাইন 90 - ফাই। এবার সাইন থিটা তো পেয়ে গেলাম, এটা পাবো সমান, এটার ফর্মুলা আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার ফর্মুলা হয় তোমার কী বলো তো, কস থিটা। এখানে যেহেতু ফাই আছে তো ফাই,
তাহলে আমাদের অ্যান্সার কী পেলাম? cos 5। তাহলে অ্যান্সার পেলাম cos 5, বা এটাও অ্যান্সার হবে। হ্যাঁ, তারপরে বলছে একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা, একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা হবে 1। তারপরে 6 নম্বর, যৌগিক গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার পরিমাপ, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। যৌগিক গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। আশা করছি তোমাদের শূন্যস্থান বুঝতে পেরেছো। এবার আমরা আসি সত্য মিথ্যায়। সত্য মিথ্যায় দেখো, ফার্স্ট যে কোশ্চিন আছে সেটা হচ্ছে যে এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পরে বি আবার 20,000 টাকা দিল, তাহলে বছর শেষে তাদের লাভ্যাংশের পরিমাণ সমান হবে। এটা সত্য না মিথ্যা বের করতে বলেছে। তাহলে হিসাব করি। প্রথমে দেখো, বছরের শেষে এ কিন্তু পুরো 1 বছরের জন্য 10,000 টাকা দিয়েছে, ঠিক আছে। তাহলে 12 মাসে তাহলে এর লাভ্যাংশ কত হবে? 12 গুণিত 10,000, 12 গুণিত 10,000। আর বি কত দিয়েছে কত মাসের জন্য? পরের 6 মাসে, অর্থাৎ 12 - 6, 12 মাসের 6, তাহলে জন্য কত হবে? 20,000 দিয়েছে, তাহলে 20,000 গুণিত 6। তাহলে এটা যদি আমরা অনুপাত করতে যাই তাহলে কী পাবো? 1:1 পাচ্ছি। তাহলে এটা অ্যান্সার হবে আমার সত্য। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে আসি, এক্স সমানুপাতিক ওয়াই হলে, এক্স সমানুপাতিক ওয়াই হলে, এটা অ্যাকচুয়ালি স্কোয়ার আছে। হ্যাঁ, এটা স্কোয়ার আছে, আমি কিউ করে করেছিলাম। এটা যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা মিথ্যা হবে, এটা কিন্তু সত্য হবে না। এটা কি হবে? মিথ্যা হবে। এটা অ্যান্সার মিথ্যা হবে। যে এক্স সমানুপাতিক ওয়াই হলে এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াই কিউব হবে, এটা মিথ্যা কথা। কারণ যে এক্স সমানুপাতিক ওয়াই হলে আমরা পাবো এক্স কিউব সমানুপাতিক ওয়াই কিউব পাবো, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন সমানুপাতিক ওয়াই টু দি পাওয়ার এন। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে কোশ্চিন দেখো, যে সকল সমদ্বিবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ্য হয়, এটা কি হবে? মিথ্যা হবে। এটা মিথ্যা হবে। যে সকল সমদ্বিবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ্য, এটা না। সকল সমবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ্য হয়, সমদ্বিবাহু ত্রিভুজ না। তার জন্য এই লাইনটা কি হবে? মিথ্যা হবে। তারপরে 4 নম্বর কি দেওয়া আছে? একটা মান দেওয়া আছে ট্যান থিটা। তারপরে কোশ্চিন দেওয়া আছে যে ট্যান থিটা ট্যান 45 ট্যান 60 ডিগ্রি ইজিক্যাল টু 1 হবে। তো সেটা আমরা মানটা বের করার চেষ্টা করি। তার আগে জানতে হবে ট্যান 30 মান কত। ট্যান 30 মান হচ্ছে 1/√3, ট্যান 45 মান হচ্ছে 1, আর ট্যান 60 মান হচ্ছে √3। তাহলে মানগুলো বসালাম, যে ট্যান 30 মান হচ্ছে 1/√3, ট্যান 45 হচ্ছে 1, আর ট্যান 60 হচ্ছে √3। তাহলে দেখো এটা কেটে গেলে কী পাচ্ছি? 1। তার মানে কি? সত্য। তাহলে অ্যান্সার হবে সত্য। তারপরে 5 নম্বর দেখো, একটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 36 পাই। একটা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 36 পাই হলে উহার ব্যাসার্ধ 3 সেমি হবে। একটা গোলকের সমতলের ক্ষেত্রফল যদি 36 পাই তাহলে তার ব্যাসার্ধ কত হবে? তার আগে আমাকে জানতে হবে, তার আগে এটা আমি ভুল আছে, তার আগে আমাকে জানতে হবে যে গোলকের সমতলের ক্ষেত্রফল কী। তাহলে গোলকের সমতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। এটা হচ্ছে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে 36 পাইটাকে দেখো তো, যদি আমরা এভাবে লিখতে পারি কিনা। যদি 3 ধরি, ব্যাসার্ধ মান যদি 3 ধরি, এখানে যদি বসাই তাহলে কী পাবো? 4 পাই, আর এর মান যদি 3 বসাই তাহলে কী পাবো? স্কোয়ার। দেখবো আমরা 36 পাই আসছে কিনা। তাহলে 4 পাই থাকলো, ইন্টু 3 স্কোয়ার করলে কত? 9। তাহলে গুণ করলে কত পাচ্ছি? 4 × 9 = 36 পাই। তাহলে আমার অ্যান্সার কী হবে? সত্য হবে। কি বললাম? যে গোলকের সমতলের ক্ষেত্রফল ফর্মুলা কি জানি? 4 পাই আর স্কোয়ার। যদি ব্যাসার্ধ 3 ধরে নিই আমরা, যেহেতু বলেছি ব্যাসার্ধ, যদি ব্যাসার্ধ 3 ধরি তাহলে আমরা কত পাচ্ছি? 36 পাই। তার মানে এটা 36 পাই বলে আছে, তাহলে এটা আমার সত্য হবে। ঠিক আছে, এটা মিথ্যা না, এটা হবে সত্য। এটা ক্যালকুলেশন করবে না। তারপরে 6 নম্বর এবং এই ভিডিওর লাস্ট কোশ্চিন, অর্থাৎ 130 পেজ, 130 পেজ, 130 তো না, কত নম্বর পেজ করছি আমরা? ফার্স্ট যে স্কুল, অর্থাৎ 170। তাহলে 170 পেজের যতগুলো এমসিকিউ করলাম, শর্ট কোশ্চেনগুলো করলাম, তার আজকে লাস্ট কোশ্চিন, সেটা হচ্ছে সত্য মিথ্যা। তোমাদের বলবো, এই কোশ্চেনটা বলার আগে তোমাদের বলে দিই যে চ্যানেলে তোমরা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগে অবশ্যই শেয়ার করে এবং কমেন্ট করে জানাবে।
আর ভিডিওগুলো বলবো তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। লাস্ট কোশ্চেন যেটা আছে সেটা কি, যে অজায়ব দুটির ছেদবিন্দু থেকে এক্স অক্ষের ওপর লম্ব টানলে এক্স অক্ষ ও লম্বের ছেদবিন্দুর ভুজি হলো মধ্যমা। অর্থাৎ ধরো একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলাম, এক্স অক্ষ ওয়াই অক্ষ, অর্থাৎ এক্স অক্ষের ওপর যদি আমরা লম্ব নিই, এক্স অক্ষের ওপর লম্ব নিই, তাহলে এই যে এক্স লম্ব এবং এক্স অক্ষের যে ছেদবিন্দু পাচ্ছি সেটি হচ্ছে অজাইবের মধ্যমা, ছেদবিন্দুর ভুজির হলো মধ্যমা। তাহলে এটা একদম এই যে ছেদবিন্দু স্থানাঙ্কটা পাবো এটাই হচ্ছে মধ্যমা, তাহলে এটা আমার কী হবে, সত্য হবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।